বিএসএফ কাদেরকে হাত করেছে সেই এলাকায়, এবং তিনি বলছেন যে পাড়ার ছেলেদেরকে জড়ো করে 4-5 হাজার টাকা দিয়ে নাকি ইট ছড়ানো হয়েছে। যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত রিপোর্ট দ্রুত আসে, এবং আমি তো আমার যেটা মনে হয় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর তাদের কাছে এই বার্তা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমে সেই বার্তাও যাবে। এই রিপোর্ট যদি সামনে আসে তাহলে কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে যে বিএসএফ জওয়ান হিসেবে কাজ করছে তার পায়ে চটি নেই, হাতে লাঠি, গায়ে বিএসএফ এর পোশাক, যদি তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সঠিক পথে তদন্ত ত্বরান্বিত হয় তাহলে দুধ কা দুধ পানি কা পানি সেটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু যে অভিযোগটি তিনি আজকে মঞ্চ থেকে করলেন ভয়ঙ্কর অভিযোগ, যে কালিদাসের মতন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি আড়াআড়িভাবে ভাগ করে দিলেন, একদিকে অমিত শাহ, একদিকে নরেন্দ্র মোদীকে, একদিকে নরেন্দ্র মোদী, একদিকে অমিত শাহকে আড়াআড়িভাবে ভাগ করে দিলেন। এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ সমর্থন করে সম্মান জানিয়ে বললেন যে আমি প্রধানমন্ত্রীকে জানতে চাইব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিভাবে অ্যালাউ করলেন বিএসএফ সীমান্তে পাহারা দিচ্ছে, বাংলাদেশে ঢুকে যাচ্ছে। উনি তো বললেন কেন্দ্রীয় সর্বভারতীয় সংবাদ সংস্থাকে, আর প্রধানমন্ত্রীকে মানে অমিত শাহকে তিনি নাম না করে বললেন প্রধানমন্ত্রী না থাকলে তিনি হামাগুড়ি দেবেন। অর্থাৎ দেখো দেশের স্বরাষ্ট্র দপ্তর, প্রধানমন্ত্রী দপ্তরের পরেই তার গুরুত্ব, সেই দপ্তরের প্রধান যিনি রয়েছেন তাকে এতটা অবজ্ঞা করা কি কারণে করা হলো, সেটা মূলত করা হলো যে ঘটনা ঘটে গেল তার উপরই। এবং তুমি জানো প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী এই রাজ্যে আসছেন, এবং এই ওয়াকফ আন্দোলনের মধ্যেই এরকম একটি ঘটনা কিন্তু অনভিপ্রেত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের কারণটা কিন্তু স্পষ্ট। যেদিন ওয়াকফ আইনটি রাজ্যসভাতে প্লেস হয়েছে তখন তার জবাবি ভাষণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, এবং খুব রাগের সঙ্গে বলছেন, প্রত্যেকটা রাজ্যকে মানতে হবে কেন্দ্রীয় এই আইন, প্রত্যেকটা রাজ্যকে কেন্দ্রীয় আইন মানতে হবে। অর্থাৎ ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কোনো রকমভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। যদিও বিরোধীরা বলছে, মানে এই রাজ্যের যারা শাসক দল তারা বলছে, দিল্লির বিরোধীরা বলছে যে এতে বিজেপি সরকার তারা সংখ্যালঘুদের সম্পত্তিকে হস্তগত করতে চাইছে, কারণ কাগজপত্র নেই দেখিয়ে সেইগুলোকে তারা সরকারি সম্পত্তির আন্ডারে আনতে চাইছে। কৌশিকদা, একটা খুব অদ্ভুতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এত তাড়াহুড়ো করার কি ছিল। তিনি এই তাড়াহুড়ো শব্দটা এনে বলেছেন যে একসঙ্গে কি আপনারা সকালের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার সব একসঙ্গে খেয়ে নেবেন। এই তাড়াহুড়ো শব্দটার মধ্যে তিনি আজকে জোর দিয়েছেন, কি বোঝাতে চাইছেন? এই তাড়াহুড়ো শব্দটা স্পষ্টতই এটাই তিনি বোঝাতে চাইলেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে সামনের বছর, মানে 11 মাস বাকি। এত তাড়াহুড়োর কি দরকার ছিল? 11টা মাস পরে করলে কি হতো না? কারণ সদ্য তো কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলো, বিজেপি তো আর নতুন করে এখনো 4 বছর সময় পাবে। এই 1 বছরে বিজেপি তাদের তো আরো সময় ছিল, হঠাৎ করে কি মনে করে তারা এই সংখ্যালঘু আইনটাকে হাতে নিয়ে নিল, এবং এই ওয়াকফ আইন, সংশোধিত আইন যখন গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত, এত তাড়াতাড়ি করে দরকারটা কি ছিল? কারণ যে সমস্ত জায়গাতে সংখ্যালঘু মানুষেরা পথে নেমেছেন তুমি দেখো সেই সমস্ত জায়গাতে সামনের বছর ভোট রয়েছে, বা তার পরের বছর ভোট রয়েছে, বা এবছর ডিসেম্বরে ভোট রয়েছে বিভিন্ন। মানে এটা কি লোকসভা ভোটের আগে ঠিক যেভাবে সিটিজেনশিপটাকে চালু করেছিল নাগরিকত্ব সংশোধনী আইন, সেই রকম ভাবেই কি এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইভাবে সেটাও এই সিএ এর মতো চালু হয়ে গেল? একদমই সেভাবেই বলছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকেও বলেছেন যে আমরা এই রাজ্যটাকে লাগু করতে দেব না, কিন্তু কি করে তিনি না দিয়ে থাকেন? কারণ পাস হয়ে গেছে, রাজ্যসভা লোকসভাতে পাস হয়ে গেছে, এ রাজ্যে এটা লাগু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সমর্থন বা ভোটের জন্য কথা বলছেন যে লাগু হতে দেব না, কিন্তু ইতিমধ্যেই যেদিন রাত 2:30টার সময় রাজ্যসভায় লোকসভায় বিলটি পাস হলো সেদিন রাতেই কিন্তু দেশের প্রত্যেকটি রাজ্যের একদম প্রণীত আইন অর্থাৎ লাগু হয়ে গেছে, এটি আইনে রূপান্তরিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন আর কয়েকদিন অপেক্ষা করুন, কেন্দ্রের সরকার চলে গেলে পরে আমরা বিলটিকে আবার সংশোধন করে যেখানে যেখানে সমস্যা রয়েছে সেগুলোকে আমরা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অর্থাৎ সংশোধনীর মাধ্যমে খারিজ করে দেব। হয়তো এটা সম্ভব, কিন্তু এই মুহূর্তে তো এটা আইনে পরিণত হয়েছে, কালকেই তো বিজেপির সরকার পড়ে যাচ্ছে না। দিল্লির বিজেপির সরকার জনাদেশ নিয়ে এসেছে, একক সংখ্যাগরিষ্ঠতায় আসেনি। এটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিল যে আপনারা তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেননি, খুব স্বাভাবিক। তিনি এই করে দক্ষিণের কতগুলো দলের নামও করলেন কেন্দ্রীয় যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু একটা আইনে পরিণত হয়ে গেছে। এবারে দেখো যারা আতঙ্কিত হচ্ছেন যে যদি এবারে দেবোত্তর এস্টেট, যেটা বারবার বিভিন্ন জায়গায় আমরা আলোচনা শুনছি, দেবোত্তর এস্টেটের উপরে যে হাত পড়বে না, কারণ এখানে আমরা প্রথম থেকেই দেখছি যে একটা ধর্মীয় মেরুকরণ যেমন হচ্ছে
ঠিক সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে এই যে দেবোত্তর এস্টেটের পাশাপাশি ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের কিন্তু খুব সুস্পষ্ট একটা নির্দেশিকা রয়েছে এবং বক্তব্য রয়েছে। তারা বলছে এগুলো বেহাত হতে আমরা দেব না, কিন্তু বেহাত হতে না দিয়ে আমরা কি করব সেটা তারা বলছে না। তারা যদি এটা স্পষ্ট করতেন যে পরবর্তী পদক্ষেপ কি রয়েছে কেন্দ্রীয় সরকারের, তাহলে মনে হয় দেশে এরকমভাবে আগুন জ্বলতো না। আমরা দেখছি বিভিন্ন জায়গার ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে, মালদা একদম বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ মালদার যে অঞ্চলগুলো রয়েছে, হুগলিরও বেশ কিছু জায়গায়, হুগলিরও বেশ কিছু জায়গায় চাপদানির মতো এলাকা যেখানে সংখ্যালঘু মানুষ থাকেন সেই সমস্ত জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব জায়গায় কিন্তু একটা চাপা ক্ষোভ দেখা যাচ্ছে। আমি এমন কোনো শব্দ বলতে পারি না যেটা অসাংবিধানিক, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে একটা স্পষ্টতই বলতে পারি যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচতুরভাবে সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে, হিন্দুদের সঙ্গে নিয়ে একটা যৌথ বার্তা তিনি দিলেন। কোথাও কি কৌশিকদা, আমি এই যৌথ বার্তাটা তোমার কাছ থেকে শুনবো যে কি বার্তা দিলেন, কিন্তু এই যে 33% যে ভোট সংখ্যালঘুদের ভোট, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর নিজের দখলে রেখেছেন এবং আমরা দেখেছিলাম যখন বামফ্রন্ট ছিল তখন এই বামফ্রন্টের সঙ্গেও ছিল এই 33% সংখ্যালঘু ভোট। এইখানে কি কোথাও একটা আঘাত পড়লো বলে মনে করছো? দেখো, এই আঘাতটা পড়েছে আমি বলবো বিজেপির ক্ষেত্রে, কারণ তারা যেভাবে সরাসরি বলছে যে আমাদের চাই না এই 30% ভোট, আমাদের দরকার নেই, আমরা 70% ভোট চাই, এইটাতে বিজেপির আঘাতটা পড়েছে বলে আমার মনে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখো মুয়াজ্জিম ভাতা করেছেন, তিনি ইমাম ভাতা করেছেন, আবার এদিকে ব্রাহ্মণদেরও একটা ভাতার ব্যবস্থা করেছেন। সংখ্যালঘু ভোট খুব একটা হাতছাড়া হবে না, এফেক্টেড হবে। আমি তোমাকে বলছি, ফুরফুরা শরীফে কিছু ভোট হাতছাড়া হতে পারে, ভাঙড়ে কিছু ভোট হাতছাড়া হতে পারে, কারণ যদি নির্বাচনের আগে আইএসএফ নমনীয় মনোভাব না দেখায় তৃণমূলের প্রতি, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভোট হলেও কমবে। কারণ তুমি জানো আইএসএফ এর নির্দিষ্ট একটা ভোট আছে, একজন মাত্র বিধায়ক রয়েছে নৌসাদ সিদ্দিকী, বারবার বলছে আমার যদি 2টো এমপি থাকতো আমি দেখিয়ে দিতাম আন্দোলন কাকে বলে। তিনি 2টো এমপি না নিয়েও একা একজন বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু যে র্যালি করে দেখিয়ে দিলেন, তুমি দেখেছো পরশুদিন উত্তপ্ত হয়ে উঠলো ভাঙড় বাসন্তীতে। কেন হলো? সেখানে আইএসএফ এর সমর্থকরা আসছিল শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটা মিছিল করবে, পুলিশ আটকে দিল। সেখানে আমরা দেখলাম পুলিশের সঙ্গে তাদের একটা খণ্ড যুদ্ধের একটা অংশ দেখলাম, পুলিশ লাঠি উঁচিয়ে যাচ্ছে, তারাও জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছে, পুলিশের হাতে মার খাচ্ছে। এটা নিয়ে কিন্তু এখনো নীরব রয়েছে আইএসএফ। কিন্তু আজকের এই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, প্রথম বার্তা কি? 1 নম্বর বার্তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করে দেওয়া হলো তোমার স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি করতে চাইছে। 2 নম্বর হচ্ছে অমিত শাহকে নাম না করে সরাসরি বলল তুমি কালিদাস, প্রধানমন্ত্রী না থাকলে তুমি হামাগুড়ি দেবে, প্রধানমন্ত্রী আছে তুমি যে গাছে বসে আছো সে গাছেরই তুমি ডাল কাটছো। 3 নম্বর জবাব চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি বলছো একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে যে বিএসএফ রয়েছে বর্ডারে আর ঢুকছে বাংলাদেশিরা, তোমাকে উত্তর দিতে হবে কি করে বিএসএফ অ্যালাউ করলো। এই 3টে প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় একদম জলের মতো স্পষ্ট করে দিল যে রাজ্যের পক্ষে কোনো দায় নেই,